বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। গেল রাত থেকেই তারা অবস্থান নেয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শোক দিবস পালনের আহ্বান জানালেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধানমন্ডিতে আসতে দেখা যায়নি। দু একজন আসলেও শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে তারা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরের সামনে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ১৫ই আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য ধানমন্ডির ৩২ নম্বরের যে জায়গাটি আছে, ৩২ নম্বরের সামনের এবং পেছনের অংশের দুই রাস্তা এবং এই রাস্তারও দুই পাশেই ছাত্র জনতা সতর্ক অবস্থানে রয়েছে। তারা বলছেন আজকে এই দিনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সেজন্য তারা শান্তিপূর্ণভাবে সতর্ক অবস্থানে এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। এছাড়া আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রেজিস্ট্যান্স উইক ঘোষণা করেছে ৪ দফা দাবিতে, সেই ৪ দফা দাবিতে যে রেজিস্ট্যান্স উইক চলছে, সেই রেজিস্ট্যান্স উইকের আজকে ৩য় দিন চলছে এবং তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে তারা সারা দেশের ছাত্র সমাজকে রাজপথে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন এবং তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে ছাত্র জনতা রাজপথের প্রায় প্রত্যেকটি মোড়ে, আমি রাজধানী ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, শাহবাগ সহ অন্যান্য আশপাশের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, সেই মোড়গুলোতে ছাত্র জনতা সতর্ক অবস্থান নিয়েছে। তারা বলছেন কাউকে কোনো ধরনের বিশৃঙ্খল আচরণ করার সুযোগ তারা দেবেন না এবং তারা নিজেরাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবেন না এবং তারা শান্তিপূর্ণ উপায়ে সুশৃঙ্খলভাবে রাজপথে তাদের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করছেন এবং কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র, কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 4টি দফা দেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সেই 4 দফা বাস্তবায়নের দাবি তারা জানিয়ে আসছেন। আজকেও তারা শাহবাগে তাদের কেন্দ্রীয় সমাবেশটি করবেন। তাদের সেই 4 দফা দাবি হচ্ছে, যারা গত জুলাই মাসের শুরু থেকে 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী সরকার যাদেরকে হত্যা করেছে, তাদের সেই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে এবং সেই ফ্যাসিবাদী সরকারকে যারা কায়েম রেখেছিল প্রশাসনে, তাদের বিচার করতে হবে এবং একই সাথে যারা গত 15 বছর ধরে প্রশাসনে থেকে নানাভাবে নিগৃহীত হয়েছে, তাদেরকে তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্য নিশ্চিত করতে হবে। সমান সুযোগের যে সমতা, সুযোগের যে সমান অধিকার, সেটি নিশ্চিত করতে হবে। এই ছিল রাজধানীর ধানমন্ডিতে আজকের যেই সর্বশেষ পরিস্থিতি। সাগর, জানছিলাম শিক্ষার্থীদের অবস্থানের খবর। দীর্ঘ ২৭ দিন পর আজ থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এ বিষয়ে খবর জানতে এখন যাচ্ছি খুলনায়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, খুলনা থেকে আন্তনগর ট্রেন আজ কখন ছাড়ছে আর অনেকদিন পরে ট্রেন চালু হলো, তো এই বিষয়ে যাত্রীরাই বা কি বলছেন? জি সাগর, আপনি একটু আগে খবরে যেমনটি বলছিলেন, দীর্ঘ ২৭ দিন পর আজকে খুলনার এই রেল স্টেশনের ওই প্ল্যাটফর্ম থেকে আন্তনগর ট্রেনগুলো ছেড়ে গেছে। আজকে মোট 5টি আন্তনগর ট্রেন ছেড়ে দেবে। সকাল ওই 6:30টায় এখান থেকে ছেড়ে গেছে বেতনা নামে স্টেশনটি, ওই যে ওই ট্রেনটি বেতনা গেছে ওই যে বেনাপোলে, তারপরে 9:30টায় গেছে রকেট মেল, এটা গেছে চিলহাটিতে, আর মহানন্দার পাশে দাঁড়িয়ে আছে, একটু পরে যাবে, এটা যাবে রাজশাহীতে। আর আজকে আমাকে স্টেশন ম্যানেজার সুখদেব বাবু বলেছেন যে আমাদের অন্যান্য সময় ওই 8টি থেকে 10টি আন্তনগর ছাড়লেও আজকে আমরা প্রথম দিন ট্রায়াল বেসিসে 5টি আন্তনগর ছাড়ছে। আজকে ওই সকালে খুলনা থেকে যেটা যার কাজ ছিল ঢাকা, সে ট্রেনটা নাই, তবে ওই রাতে সুন্দরবন এবং নকশিকাতার ট্রেন আছে। আবার এদিকে অপরদিকে আমি স্টেশনে দেখেছি অনেক যাত্রীরা
আসছেন যে তারা ট্রেন তারা শুনেছেন আজকে থেকে আন্তনগর ট্রেন যাবে, তারা খোঁজখবর নিচ্ছেন, অনেকে এসে টিকিট কাটছেন, অনেকে টিকিট কেটে এখনো ওই বসে আছেন যে পরবর্তী ট্রেন যে ট্রেনে তারা যাবে। এবং এখানকার যারা শ্রমিক শ্রেণী আছে তারাও খুব স্বস্তির ভিতরে ফিরেছেন যে দীর্ঘ 27 দিন তারা অলস দিবস অতিবাহিত করার পরে আজকের থেকে আবার তারা কাজ পাচ্ছেন। এবং টিকিট কাউন্টারগুলো তো দেখেছি একটা সতেজ ওই ভাব এসেছে, এবং খুলনা স্টেশন কি বলা যায় আজকের থেকে আবার মানে পূর্ণ দমে তার মানে পুরনো অবস্থা ওই ফিরে যাচ্ছে। জি সাগর, এই ছিল খুলনা থেকে আমার সর্বশেষ। জানছিলাম ট্রেন চলাচলের খবর। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযোগকারী পক্ষের আইনজীবী গাজী MH তামিম সাংবাদিকদের বলেন, এ সংক্রান্ত মামলা রেকর্ড করে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যে ঘটনার সময়ের পত্রিকা সংগ্রহ করে পর্যালোচনা করা শুরু করেছেন বলেও জানান তিনি। মামলার আর্জিতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আহত ও নিহতের ঘটনা তদন্ত করতে বলা হয়েছে এবং ঘটনাস্থান হিসেবে পুরো বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর ও 9 নম্বর আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে নিরস্ত্র ছাত্র জনতাকে সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে বলেও মামলার আর্জিতে বলা হয়েছে। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। আমি ওনাদের সাথে কথা বলেছি। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসেবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়ে জানতে এখন যাচ্ছি হাইকোর্টে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, এই মামলা সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? সাগর, আসলে মামলা সম্পর্কে তথ্য বলতে আপনি তো জানেন, আপনি সংবাদে বললেনও যে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলার তদন্ত কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমাদেরকে যে অভিযোগকারী মামলার যিনি অভিযোগ করেছেন তার পক্ষের আইনজীবী তিনি জানিয়েছেন যে এই মামলাতেই আসলে একজনের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব এবং তিনি যেটি জানিয়েছেন যে এই যেটি মামলা হয়েছে সেই মামলাটিতে বিগত দিনে যাদেরই সাজা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড হয়েছে। তো এরই মধ্যে মামলার হিসেবে রেকর্ড করাও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং মামলার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। এটির জন্য একটি তদন্তকারী কর্মকর্তাও নিযুক্ত করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তিনি ঘটনার সময় যে খবরগুলি প্রকাশ হয়েছে পত্রিকাতে সেই পত্রিকার কাটিংগুলো জোগাড় করে পর্যালোচনা করা শুরু করেছেন। এর মধ্যেই আমি যদি বলি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ছাড়াও এই মামলায় কাদের নাম রয়েছে সেটি যদি বলি তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল রয়েছেন, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত রয়েছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন, সাবেক আইজি, কমিশনার এবং আপনি জানেন যে আলোচিত যে একজন মানুষ রয়েছেন যিনি ডিবির প্রধান ছিলেন হারুনার রশিদ, তিনিও রয়েছেন। তা এই মামলায় উল্লেখ করা হয়েছে যে প্রথম যে 9 জন আসামি তাদের নির্দেশেই আসলে এই যে নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং হত্যা হয়েছে, এই মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে সেই লঙ্ঘনটি কিভাবে হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ এটি পর্যালোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনাগুলোর বিচার করার লক্ষ্যেই এই মামলা হয়েছে। তো আজকে থেকে মামলার কার্যক্রম শুরু হলো এবং আরেকটি জিনিস আমরা যেটি বলি যে এই ঘটনায় শিশু হত্যা হয়েছে এবং এই হত্যাদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না সেটির বিষয়ে আজকে একটি রুল হয়েছে এবং আদেশের জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখে। সাগর,
কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাড়ি ও বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে না এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে আগামী 5 সেপ্টেম্বর এই রিটের পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আজ সকালে এই আদেশ দেন। এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি 32-এ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। গতরাত থেকেই তারা অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শোক দিবস পালনের আহ্বান জানালেও নেতাকর্মীদের ধানমন্ডিতে আসতে দেখা যায়নি। 2-1 আসলেও শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে। 1975 সালে 15 আগস্ট ভোরে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ধানমন্ডি 32 নম্বরের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, এই মুহূর্তে সেখানকার সার্বিক অবস্থা কেমন দেখছেন? সাগর, গত 16 বছর ধরে ধানমন্ডির 32 নম্বরের যে চিত্রটি আমরা দেখেছি, ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার পতনের মাত্র 10 দিনের পর যেই 15ই আগস্টটি এসেছে, সেই 15ই আগস্টের চিত্র সম্পূর্ণ ভিন্ন। শোক পালনের জন্য গত 15 বছর ধরে এখানে যে আয়োজনগুলো ছিল তার কোনো আয়োজনই আজকে নেই। এখানে গতকাল রাত থেকে এখন পর্যন্ত, সকাল থেকে এখন পর্যন্ত ছাত্র জনতা, শিক্ষার্থী সহ ছাত্র জনতার যে সতর্ক অবস্থান, সে সতর্ক অবস্থানটি রয়েছে। শোক পালনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা দল বেঁধে অথবা অন্য কোনোভাবে আসতে আমরা এখন পর্যন্ত দেখিনি কাউকে। বিচ্ছিন্নভাবে যদি 2-1 আসেন বা আসার চেষ্টা করেন, সেটাও শিক্ষার্থীদের বাধার মুখে পড়তে হচ্ছে এবং শিক্ষার্থীরা তার কাউকে ধানমন্ডির 32 নম্বরের যে মূল জায়গাটি আছে, ধানমন্ডির 32-এর যে বাড়িটি আছে এবং বঙ্গবন্ধুর যে এটা ছিল, সেই জায়গাটিতে কেউ যেতে পারছেন না। শিক্ষার্থীরা তাদের সতর্ক অবস্থানটি বজায় রেখেছেন। ছাত্র জনতা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন, তারা বলছেন 15ই আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের অশান্তির অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য তাদের যে এই সতর্ক অবস্থান। ধানমন্ডির 32-এর সামনে এবং পেছনের যে সড়কগুলো আছে, সামনের যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোতে ছাত্র জনতার সতর্ক অবস্থান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে সারা দেশের ছাত্র জনতাকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছিলেন। তারা বলছিলেন আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে শেখ হাসিনা যেহেতু একটি বিবৃতি দিয়েছিলেন, তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে রাজপথে নেমে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীকে স্পষ্ট করে বার্তা দেওয়া হয়েছিল যাতে আজকে কোনো ধরনের বিশৃঙ্খলা না হতে পারে, সেজন্য সারা দেশের মানুষ যেন সতর্ক থাকে, শিক্ষার্থী সহ। তাদের আহ্বানে সাড়া দিয়ে ঢাকা শহরের বিভিন্ন মোড়ে, বিভিন্ন চত্বরে, মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। তারা মিছিল করছে, তারা স্লোগান দিচ্ছে। তারা বলছেন এই যে 15ই আগস্ট, এই 15ই আগস্টকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটালে বা বিশৃঙ্খল ঘটনা ঘটানোর চেষ্টা করলে তারা সেটি প্রতিহত করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রেজিস্ট্যান্স উইকটি চলছে, সেই রেজিস্ট্যান্স উইকের 4টি দাবি, সেই 4টি দাবি তাদেরকে দ্রুত মেনে নেওয়ার জন্য বলা হচ্ছে। সাগর, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এর আগে গত রাতে রাজধানীর নিকুঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক খুদে বার্তায় এই 3 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেফতার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ডিবি কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে?
দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ গতকাল রাতেই তাদের গ্রেপ্তারের পরে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এখন যেটি হচ্ছে যে মূলত পল্টন থানায় একটি দায়েরকৃত হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 19 জুলাই চলমান যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল সে সময় পল্টন এলাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং সে সময় একজন রিকশা চালক মারা যান। এবং রিকশা চালক মারা যাওয়ার কারণে আসলে বলে রাখি যে এই গোয়েন্দা কর্মকর্তাদের অধিকতর তদন্ত এবং সার্বিক বিষয়ে তারা যেটি দেখেছেন যে ওই সময়টিতে পরিস্থিতি ঘোলাটে করা এবং যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা যে ঘটে যাচ্ছে এসব ইন্ধনদাতা হিসেবে এই 3 জনের তারা প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ আজকে বিকেলের দিকে তাদেরকে সিএমএম কোর্টে নেওয়া হবে। অর্থাৎ সুষ্ঠু তদন্তের স্বার্থে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে আরও বিস্তারিত আসলে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এই জন্য বিকেলের দিকে তাদের সিএমএম কোর্টে নিয়ে রিমান্ড চাইবে বলে তারা জানিয়েছেন। মূলত বলে রাখি যে আসলে 5 আগস্ট সরকার পতনের পর এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন সময় তারা দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি যে 2 জন অর্থাৎ পলক এবং যে সৈকত তারা কিন্তু এয়ারপোর্টে গিয়েছিলেন, তবে তারা আসলে পালাতে পারেননি। ওখানকার সাধারণ মানুষ যারা ছিলেন তাদেরকে আসলে ধরে ফেলে এবং সেই সময় তারা কিন্তু কোনো রকম তারা পালিয়ে কিন্তু বের হয়ে যায় এবং রাজধানীর বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে ছিল। এবং সবশেষ নিকুঞ্জের খিলক্ষেতের যে এলাকাটি রয়েছে, নিকুঞ্জের আবাসিক এলাকায়, সেখানে তারা আত্মগোপনে চলে যায় এবং পুলিশ আসলে অধিকতর অর্থাৎ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাদের গ্রেপ্তার করে। আর একটু তথ্য দিয়ে রাখে যে এই ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে কিন্তু আরও 2 জন রয়েছেন জিজ্ঞাসাবাদে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা রয়েছেন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারা এখন মানে ডিবি কার্যালয়ে রয়েছেন এবং তাদের রিমান্ডে রয়েছেন। বলে রাখি যে নিউ মার্কেট থানায় যে হত্যা মামলা রয়েছে সেই হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অর্থাৎ চলমান যে আন্দোলন যেটি হচ্ছিল সেটিকে আসলে সহিংসতায় রূপ দেওয়া এবং যে কোনো উপায়ে দমন করার জন্য শিক্ষার্থীদের উপর গুলি চালানোর যে নির্দেশনা, সেই প্রাথমিক তথ্য প্রমাণ গোয়েন্দা কর্মকর্তারা পেয়েছেন। দীর্ঘ 27 দিন পর আজ থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। সময়সূচি অনুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এ খবর জানতে এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, এখন পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়েছে আর এতদিন পর ট্রেন ছাড়ার ফলে যাত্রীদের তাদের আসলে কি অভিজ্ঞতা, তারা কি বলছেন? হ্যাঁ সাগর, যাত্রীরা ট্রেন চালু হওয়ার কারণে তাদের যে অর্থ সাশ্রয়, সময় এবং নিরাপদ যে যান চলাচল আজকে থেকে শুরু হয়েছে, এই কারণে তারা বেশ আনন্দিত এবং উৎফুল্ল। তারা বলছেন যে তারা যে অন্য যে কোনো যানবাহনের চেয়ে ট্রেন যোগাযোগ অনেক সহজ এবং সহজলভ্য এবং নিরাপদযোগ্য। এছাড়া আপনি দেখছেন যে যেই একটি ট্রেন চট্টগ্রাম ছেড়ে যাবে আর 10 মিনিট পরে, এটি সাগরিকা, এটি মহানগর এক্সপ্রেস, এটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া 3টায় গোদুলি এবং 4টায় কক্সবাজার এক্সপ্রেস, 4টা 45 মিনিটে সোনার বাংলা ছেড়ে যাবে যথানিমে এবং এই সব ট্রেনের বগিগুলো ইতিমধ্যেই চট্টগ্রাম রেল স্টেশনে দাঁড়ানো অবস্থায় আছে। এছাড়া আপনি জানেন যে গত মঙ্গলবার থেকে চট্টগ্রামের থেকে যে লোকাল ট্রেন এবং কমিউনিটি ট্রেনগুলো চালু হয়েছে এবং এছাড়া চট্টগ্রাম বন্দর থেকে সোমবার থেকে চট্টগ্রাম বন্দর এবং পদ্মা, মেঘনা, যমুনার যে সব তেলবাহী ওয়াগনগুলো আছে সেগুলো স্বাভাবিক আছে। এছাড়া আজকে সকালে চট্টগ্রাম থেকে মহানগর এবং কর্ণফুলী একটি ঢাকার উদ্দেশ্যে এবং একটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে সুবর্ণ এক্সপ্রেস, উপকূল এবং পাহাড়িকা 3টি ট্রেন, আন্তনগর ট্রেন এখনো পর্যন্ত চালু হয়নি, কারণ সেই সব ট্রেনের র্যাকগুলি চট্টগ্রাম না থাকায় এগুলো চালু করতে পারেনি, এমনটি জানিয়েছেন। যদিও বা প্রতিদিন চট্টগ্রাম থেকে 10টি আন্তনগর ট্রেন দেশের বিভিন্ন স্থানে চলাচল করবে, এমনটি জানিয়েছেন। তবে ট্রেন চালুর প্রথম দিন যে 7টি ট্রেন চালু থাকবে এমনটি জানিয়েছেন চট্টগ্রাম স্টেশনের কর্মকর্তারা। সাগর, এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা রেকর্ড করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে আদালত। এদিকে হেলিকপ্টার থেকে গুলি করে ইমন নামে এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত। আর শেরেবাংলা নগর এলাকায় মোহাম্মদ শাহাবুদ্দিন নামের আরেকজনকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে এজাহার হিসেবে গ্রহণ করতেও আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। সচিবালয়ে আইন উপদেষ্টা বুধবার বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এর পরদিনই শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। তার পরপরই মামলা রেকর্ড করে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে শুরু হয়ে গেল মামলার তদন্ত কাজ। অভিযোগকারীর আইনজীবী জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। শেখ হাসিনা ছাড়াও এই মামলায় নাম রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ একাধিক পুলিশের সাবেক কর্মকর্তা। 10 জন আসামি করেছি আমরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, আছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এবং পুলিশের আইজিপি, সাবেক আইজিপি এবং সাবেক ডিএমপি কমিশনার, সাবেক ডিবি প্রধান এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, এদেরকে আসামি করা হয়েছে। এটা ওনারা মনে করলে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। এটা যে তদন্ত শুরু হওয়ার পরেই যে কোনো সময় পারেন। ট্রাইব্যুনালের আইনজীবী জানান, বিদ্যমান আইনেই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যদের বিচার সম্ভব। এটা টার্গেটেড পিপলকে যখন হত্যা করা হয় বা টার্গেট করা হয়, তখনই এটাকে গণহত্যা হিসাবেই, জেনোসাইড হিসাবে এর বিচার হবে। এই বিচার, এই তদন্ত যেন অ্যাবসলিউটলি বিয়ন্ড কোশ্চেন হয়, যেন আন্তর্জাতিক বা জাতিসংঘের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইভেন ট্রাইব্যুনালেও আন্তর্জাতিক সংস্থা দ্বারা এটাকে গাইড করা হয়, যেন সকল প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে একটা ন্যায় বিচার হয়। ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে 56টি রায় হয়েছে, তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে। এই মামলার তদন্ত শেষে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা। মানবতা বিরোধী অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডি 32-এ ছাত্র জনতা অবস্থান নিয়েছে। গত রাত থেকেই তারা অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শোক দিবস পালনের আহ্বান জানালেও নেতাকর্মীদের ধানমন্ডিতে আসতে দেখা যায়নি। 2-1 আসলেও শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার শোক দিবসের সরকারি ছুটি বাতিল করে। এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি ধানমন্ডি 32 নম্বরের সামনে। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, শিক্ষার্থীদের এখনকার কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন? ফারজানা, আসলে আপনি জানেন যে গত রাত থেকেই এই 32 নম্বরে ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তাদের সেই অবস্থান এখনো কিন্তু অব্যাহত রয়েছে। আপনাকে বলে রাখি ফারজানা, মূলত গত কয়েকদিন ধরে ক্ষমতা হারানো যে আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আসছিলেন যে তারা ঢাকার রাজপথ দখল করবেন এই 15 আগস্টকে কেন্দ্র করে। সেই তাদের যেই হুমকি, সেই হুমকির প্রতিবাদে এই যে নতুন বাংলাদেশ, যে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে মানুষ, সেই বাংলাদেশ রক্ষায় ছাত্র জনতাও কিন্তু পাল্টা কর্মসূচি দিয়েছেন এবং তারা বলছেন এই
আওয়ামী এবং স্বৈরাচার ফ্যাসিবাদদের রুখে দিতে তারা মাঠে থাকবেন এবং তাদের সেই ঘোষণা অনুযায়ী আমরা দেখছি যে এখানে হাজারো ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান করছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তারা সরকারের কাছে, যারা এখন সরকারে রয়েছেন তাদের কাছে দাবি জানাচ্ছেন যে এই খুনিদের বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা বারবারই বলছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই হত্যার যাতে বিচার করা হয় সেই বিচারের কিন্তু দাবি জানাচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি, আপনি জানেন আজকে 15 আগস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে শোক দিবস পালন করার কথা, কিন্তু আমরা এই 32 নম্বরে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আমাদের চোখে পড়েনি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আসলে ঘোষণা দিয়েছিলেন বাস্তবে কিন্তু তাদের সেই অবস্থান কিন্তু নেই। এই দিনটিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনাও ছিল, সাধারণ মানুষের মনে এক ধরনের আশঙ্কা ছিল আসলে হয়তো কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে এরকম কোনো অস্থিতিশীল পরিবেশ কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। ছাত্র জনতা খুব স্বাভাবিক সুন্দরভাবেই তাদের কর্মসূচি পালন করছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তার দিকে যদি কেউ একটা আঙ্গুলও তুলতে চায় তবে সেই আঙ্গুল ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। 15 আগস্টকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচিতে রাখা বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি দেন। আজ সকাল 11টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগে এসে জড়ো হয়। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে শেখ হাসিনার বিচার সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় তারা। সমাবেশে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ষড়যন্ত্রের কোনো চেষ্টা না করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন। জুলাই গণহত্যা, সংখ্যালঘুদের ওপর হামলার বিচার সহ দ্রুত 4 দফা বাস্তবায়নের দাবিও জানায় এই আন্দোলনের নেতারা। এই বিষয়ে জানতে আমরা এবারে যাচ্ছি শাহবাগের সামনে। আমাদের সাথে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, আপনি শাহবাগে আছেন, সেখানে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সম্পর্কে আমাদেরকে তথ্য দেবেন। ফারজানা, আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক চলছে। সেই রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সকাল 11:30টার দিকে কেন্দ্রীয়ভাবে এই শাহবাগের যে জাতীয় জাদুঘরটি রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে তাদের কেন্দ্রীয় সমাবেশটি শুরু হয়। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসেছেন। যারা এখানে এসে জড়ো হয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন তাদেরকে লক্ষ্য করে বিভিন্ন সময় বক্তব্য রাখছেন, একটু পরপর বক্তব্য রাখছেন, দিক নির্দেশনা প্রদান করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আমাদেরও কথা হয়েছে। তারা বলছেন তাদের যে 4 দফা দাবি রয়েছে দ্রুত সেই 4 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। গণহত্যায় যারা নেতৃত্ব দিয়েছিলেন, জুলাই গণহত্যা যেটি তারা আখ্যায়িত করছেন, জুলাইয়ের 15 তারিখ থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের উপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে, সেসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে এবং যারা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করেছিল বাংলাদেশে, এর যে দোসররা রয়েছেন বিভিন্ন সেক্টরে তাদের সবার বিচার করতে হবে এবং গত কয়েকদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যারা হামলা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী অথবা অন্য যারাই হামলা করেছে তাদের সবার বিচার নিশ্চিত করতে হবে এবং গত 15 বছর ধরে 16 বছর ধরে যারা নিগ্রহের শিকার হয়েছে, নিগৃহীত হয়েছেন, তাদেরকে সুযোগের যে সাম্য, সুযোগের যে সমতা সেটি নিশ্চিত করার দাবিও তারা জানাচ্ছেন। আজকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা এখানে এসে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় এজন্য তারা শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়টি অবরুদ্ধ না করে শাহবাগের সামনে জাতীয় জাদুঘরের সামনে যে খালি জায়গাটি আছে এই জায়গাটিতে তারা অবস্থান নিয়ে তাদের দাবি দাওয়া জানাচ্ছেন এবং তারা শেখ হাসিনার বিচার দাবি করছেন। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের সবাইকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেছে ছাত্রদল।
দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র সমাবেশ করে এই দাবি জানায় ছাত্রদল। এ সময় সংগঠন নেতারা দাবি জানান, লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা, বিডিআর বিদ্রোহের সেনা অফিসারদের হত্যা করা, শাপলা চত্বরে হেফাজতের আলেমদের হত্যা, দেশ জুড়ে ছাত্রদল নেতাদের হত্যা গুম সহ সব নিপীড়নের বিচার চায় ছাত্রদল। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মহানগর এবং রাজধানী কলেজ, বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন অবস্থান কর্মসূচিতে। এ সময় নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের হত্যাকারীদের বিচার চায় ছাত্রদল। এবার এই বিষয়ে আরও জানতে আমরা যাব কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের সাথে যুক্ত হবেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, ছাত্রদলের এই অবস্থান কখন থেকে শুরু হয়েছে এবং কতক্ষণ চলবে আমাদের জানাবেন। যেটাকে শিক্ষার্থীরা বলছেন যে জুলাই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। পাশাপাশি তারা বলছেন তার বিরুদ্ধে আনিত আরও বেশ কিছু অভিযোগ ছাত্রদল এখানে উত্থাপন করেছে। সেটির মধ্যে রয়েছে বিডিআর হত্যাকাণ্ড, যেখানে বিডিআর বিদ্রোহের সময় সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে নিহত করা হয়েছিল বা হত্যা করা হয়েছিল, সেটির বিচার করতে হবে। পাশাপাশি তারা বলছেন হেফাজতে ইসলামে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে এবং সেখানেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। তারা বলছেন তাদের বিগত সময়ে ছাত্রদলের বিভিন্ন সারা দেশে এবং ঢাকা সহ সারা দেশে বিভিন্ন স্থানে ছাত্রদলের যেসব নেতাকর্মীরা ছিলেন সেই নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন হত্যার শিকার হয়েছেন এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে গুমের কথা বলছেন এবং তারা বলছেন যে ছাত্রদলের অনেক নেতাকে গত 15 বছরে যেই তারা আন্দোলন সংগ্রাম করেছেন সেই সময়ে তাদেরকে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে, সেগুলোর বিচার করতে হবে। পাশাপাশি লগি বৈঠার যে ঘটনা ঘটেছিল ঢাকায় 2007 সালে, সেইটারও বিচার তারা দাবি করেছেন। সব মিলিয়ে তাদের এই কর্মকাণ্ড, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এই চত্বরে, এই ক্যাম্পাসের ভিতরে যে কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে তারা দীর্ঘদিন পর কিন্তু এখানে অবস্থান কর্মসূচি করতে পারছেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগে ছাত্রদল যতবারই প্রবেশ করার চেষ্টা করেছে তারা আসলে মারামারি হয়েছে এবং তারা আক্রমণের শিকার হয়েছেন, এটি তাদের বক্তব্য। এখানে ছাত্রদলের সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, তারা দুজনেই রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারাও রয়েছেন। তাদের এই বিক্ষোভ আসলে চলবে এবং তারা বলছে যে ধারাবাহিকভাবে তারা এই হত্যার বিচার দাবি করবেন এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যথাযথ আইনের আওতায় এনে হত্যার বিচার করতে হবে এবং তাদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আজ তাদের আদালতে হাজির করা হবে। এর আগে গত রাতে রাজধানীর নিকুঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ বুধবার রাতে এক খুদে বার্তায় এই 3 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেফতার করা হয়। রাজধানী পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এবারে যাচ্ছি ডিবি কার্যালয়ে। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আদালতে কখন হাজির করা হবে এবং এই বিষয়ে আর কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, রাজধানীর পল্টন থানায় হত্যা মামলায় গ্রেফতারকৃত এই 3 আসামিকে বিকেলের দিকে সিএমএম কোর্টে নেওয়ার কথা রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন প্রত্যেককে আলাদাভাবে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। অর্থাৎ চলমান যে আন্দোলন হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে 19 জুলাই পল্টনে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ছাত্র জনতা, আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে একজন রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয় এবং হত্যাকাণ্ডে আসলে ইন্ধনদাতা হিসেবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মূলত বলে রাখি যে এই যে আন্দোলনটি হয়েছিল, গোয়েন্দা কর্মকর্তারাও বলছেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছেন শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে কিভাবে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং দমন পীড়নের জন্য যে যা যা প্রয়োগ করা দরকার, পুলিশকে নির্বিচারে গুলির নির্দেশ এবং আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগকে যাতে সহ অবস্থানে থেকে তাদেরকে যাতে সরিয়ে ফেলা হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে প্রাথমিক অবস্থায় তারা স্বীকার করেছেন। অর্থাৎ যে 3 আসামির মধ্যে কিন্তু 2 জন কিন্তু দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অর্থাৎ
5 আগস্ট সরকার পতনের পর সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলককে আমরা দেখেছি যে তার পরদিন অর্থাৎ 6 আগস্ট তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি গিয়েছিলেন ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ সে সময় কিন্তু সেখানকার কর্মকর্তা কর্মচারী এবং যারা বিদেশে যাচ্ছিলেন যারা ছিলেন তারাও কিন্তু তাদেরকে আসলে জনরোষের মধ্যে তারা পরে এক কারণে তারা বাধ্য হয়ে সেই এয়ারপোর্ট থেকে তারা পালিয়ে যায়। এরপরেই তারা যেটি করেছিল আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে ছিল এবং সবশেষ গতকাল রাতে খিলক্ষেতে নিকুঞ্জি এলাকায় একটি বাসায় যে আত্মগোপনের অবস্থা ছিল সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পলায়ন ছাড়া আর কোনো বীরত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদ রিকশা চালক কামালের পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। রিজভী রিকশা চালক কামালের পরিবারের সাথে কথা বলেন এবং তাদের আত্মত্যাগের কথা কৃতজ্ঞভাবে স্মরণ করেন। জনগণের ক্ষোভের মুখে শেখ হাসিনা পালানোর আগে নিজের আত্মীয় স্বজনদের পার করে দিয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। শেখ হাসিনা এই পলায়নের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলে দিয়েছেন বলেও জানান তিনি। ছাত্র জনতার এই আন্দোলন সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের প্রচলিত আইনে বিচার দাবি করেন রিজভী। একদিন তার এক মন্ত্রী বলেছেন যে তার পিতার নাম ধরে তার কন্যা কখনো পালায় না, তো পালায় না। আমরা তো তার রাজনৈতিক জীবন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালানো ছাড়া আমরা বীরত্বের কিছু দেখিনি। ৭৫-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের পর আপনি 5 বছর পালিয়েছিলেন। গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত দেখবেন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। দুপুরে জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বৃহস্পতিবার সকাল থেকে নাটোর শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। পরে কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্ব রোড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। শেখ হাসিনার বিচার দাবিতে দুপুরে ফরিদপুর বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ভোলায় মিছিল সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। কুমিল্লা নগরীর টাউন হল সহ ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ঢাকার শেয়ার বাজারের লেনদেন শুরু হয়েছে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে। আজও লেনদেনের শুরু থেকে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারের মূল্য সংশোধন হচ্ছে। বুধবার দিন শেষে সূচকের উত্থান হয়েছিল মোট ৮২ পয়েন্টের মতো, কিন্তু বৃহস্পতিবার শুরুতেই প্রধান সূচক ৩০ পয়েন্ট কমে যায়। বাজার সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কিত হবার কিছু নেই। ৫ আগস্টের পর যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে সেই কোম্পানিগুলো মূলত ভালো। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের হত্যাযজ্ঞের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। চট্টগ্রামে সকাল থেকে নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি সমাবেশ পালন করছে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে রাজশাহীতে সাহেববাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা।
রেজিস্ট্যান্স উইক পালন এবং গণহত্যার বিচার সহ নানা দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া রাজবাড়ী, জয়পুরহাট সহ অন্য সব জেলাতেও বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে সিএমএম আদালতে পেশ করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে প্রাথমিক শুনানি শেষে আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে ডিবি পুলিশ কড়া নিরাপত্তার মাধ্যমে তাদেরকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসলে উপস্থিত জনতা এবং আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদেরকে স্বৈরাচার সরকারের দোসর বলে দুয়োধ্বনি দেওয়া হয়। সরকার পক্ষের আইনজীবী ওমর ফারুকি জানিয়েছে, ছাত্র জনতার আন্দোলন দমনের পেছনে এই 3 আসামি জড়িত ছিলেন, তাই অধিকতর তদন্তের জন্য তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন দেখিয়ে পুলিশ রিমান্ডে নেয়ার আবেদন করে। সরাসরি এবং পরোক্ষভাবে তারা জড়িত। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদেরকে হাজির করে দর্শককে একটি রিমান্ড পিটিশন দাখিল করে। এই রিমান্ড পিটিশনের আসামির পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। আদালত দুপক্ষের শুনানির পর আসামিদেরকে 10 দিনের রিমান্ড। সিএমএম আদালতে আছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, আদালত প্রাঙ্গণে পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। একটু আগেই কিন্তু যে 3 জনের আপনি বলছিলেন নাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতকে কিন্তু একটু আগেই আদালত থেকে কিন্তু নিয়ে যাওয়া হলো। আর তাদেরকে যখন আনা হয়েছে, আসলে গাড়ি থেকে যাদেরকে যখন নামানো হলো এখানে, তখন থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি উত্তেজিত জনতা এবং আইনজীবীরাও কিন্তু তাদের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন এখানে। তারা আমরা দেখতে পেয়েছি ধাক্কাধাক্কির চূড়ান্ত রকম একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। অনেকে তাদেরকে আঘাত করার চেষ্টা করেছেন 3 আসামিকে। আর এখানে আমরা দেখেছি জুতো ছুঁড়ে মারার মতো ঘটনা, এমনকি ডিম ছুঁড়ের মতো ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে এজলাস কক্ষেও কিন্তু হইচইয়ের ঘটনা ঘটেছে সেখানে। আর আপনি জানেন ইতিমধ্যে যে তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। আর উভয় পক্ষের শুনানি শেষে কিন্তু আদালত সেই 10 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে। আর আরেকটি বিষয় হচ্ছে, তাদেরকে আমরা পরে আইনজীবীর সাথে কথা বলছি, তারা বলছে আসলে তাদেরকে হত্যার উস্কানি ছাড়াও ইন্টারনেট বন্ধ করেও কিন্তু তারা এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে বলে অভিযোগ করেছেন। আর এর ফলেই কিন্তু তাদের এই 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। আর বের হওয়ার সময় কিন্তু আমরা দেখতে পেরেছি তাদেরকে সে একই রকম চিত্রই, তাদের ধাক্কাধাক্কি। আর তাদেরকে নিয়ে যাওয়ার সময় আমরা এখানে স্লোগান দেখতে পেয়েছি তাদের বিচারছে। তো মহসিনা, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা। আর রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আজ আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়। ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে 11 সেপ্টেম্বর আবারও শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হবে 8 অক্টোবর। এদিকে আগামী রোববার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে দীর্ঘ 1 মাসের বেশি সময় স্থগিত ছিল দেশের সকল শিক্ষা কার্যক্রম। চাঁদপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার AKM মাহবুবুর রহমানের কাছে হুইল চেয়ার হস্তান্তর করেন জামায়াত নেতৃবৃন্দ। এর আগে চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাইদ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ, আর এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। অন্যদিকে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় সতর্কভাবে দুদেশের মাঝে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখা হবে। বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসাইন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত সহ জাতিসংঘের ঢাকা মিশনের প্রধান। বৈঠক শেষে গোয়েন লুইস জানান, শিক্ষার্থীদের আন্দোলনে হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ। তদন্ত দলটি আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে। এই দলের কর্মপরিধি কি হবে তা ঠিক করার কাজ চলছে। জাতিসংঘের অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। আর রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে। বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক শক্তিশালী ভিত্তির উপর নির্মিত। বাংলাদেশে সাম্প্রতিক ঘটনার প্রভাবে রূপপুর পারমাণবিক প্রকল্পের কাজ শেষ হতে কিছুটা সময় বেশি লাগতে পারে, তবে এটি কঠিন কোনো কাজ নয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আলোচনার মূল বিষয়গুলো আমরা অবশ্যই চেষ্টা করবো যেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হয় এবং তার ভিত্তিতে এবং গ্রহণযোগ্য সমস্ত পৃথিবীর কাছে, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাবো না কারোর সাথে, পারবো না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। আলটিমেট লক্ষ্য হচ্ছে এই সরকারের একটি নির্বাচন গ্রহণযোগ্য না শুধু একটা প্রকৃত নির্বাচন করে প্রকৃত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া, এটা হলো দ্যাট ইজ দ্য টার্গেট। জাপানের সাথে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলমান থাকবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, রোহিঙ্গা সংকট সমাধানে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। হেলিকপ্টার থেকে গুলি করে ইমন নামে এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলায় আরও 15 জনকে আসামি করা হয়েছে। এদিকে অটোরিকশা চালক শাহাবুদ্দিনকে হত্যা করার অভিযোগে শেখ হাসিনাকে আসামি করে রাজধানীর শেরেবাংলা নগর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারহাদিবা ছন্দার আদালত। মামলা দায়েরের জন্য মোহাম্মদ আবুল কালাম নামে এক ব্যক্তি আদালতে আবেদন করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন এসেছে তাকে কেউ নস্যাৎ করতে চাইলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির কেন্দ্রীয় সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি দেন। নূর হোসেনের রিপোর্ট। 15 আগস্টকে কেন্দ্র করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ভোগান্তি এড়াতে শাহবাগ মোড় অবরোধ না করে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে তারা। সমাবেশে আশেপাশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয়। জুলাই গণহত্যার জন্য স্বৈরশাসক শেখ হাসিনা সহ দোষীদের বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। এতে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। শেখ হাসিনার বিচার সহ শেখ হাসিনার ফ্যাসিবাদ যারা কায়েম করেছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সবার পুরো বিশ্বের কাছে একটি নজির স্থাপন করা যে ফ্যাসিবাদ কায়েম করার ফল, ফ্যাসিবাদ কায়েম করার ফসল কতটা ভয়াবহ হতে পারে। এদিকে বিভিন্ন স্থানে মোবাইল তল্লাশি এবং সাংবাদিকদের বাধা দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেন সমন্বয়করা। এই ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না। আমরা ফেসিস্ট গভর্নমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না। গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক। এছাড়া সংখ্যালঘুদের উপর হামলার বিচার সহ দ্রুত 4 দফা বাস্তবায়নের দাবিও জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতার পালা বদলে পাল্টে গেল ধানমন্ডি 32 নম্বরের চিত্র। শোক দিবসকে ঘিরে ছিল না কোনো আয়োজন, দেখা যায়নি দলের পরিচিত কোনো মুখ। তবে শক্ত অবস্থান ছিল ছাত্র জনতার। স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে গত রাত থেকেই 32 নম্বরের আশপাশের সড়ক দখলে নেয় তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। 15 আগস্টকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণজমায়েতে নতুন বিপ্লবের ঘোষণাও দেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে স্বৈরাচারদের ষড়যন্ত্র মোকাবেলায় অবস্থান কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। দিনটিকে ঘিরে জনমনে কিছুটা উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত 32 নম্বর সড়কের চিত্র ছিল একেবারেই স্বাভাবিক। দিনভর শুনশান নীরবতা, মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকে। তবে উল্টো চিত্র ছিল আশপাশের সড়কের। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে অবস্থান নেয় হাজারো ছাত্র জনতা। মিছিল আর স্লোগানে উত্তাল ছিল পুরো এলাকা। ছাত্র জনতার তোপের মুখে পড়তে দেখা গেছে বেশ কয়েকজন আওয়ামী লীগ সমর্থককে। জনতার অবস্থান কর্মসূচিতে বিশৃঙ্খলা তৈরি করতে পারে এমন সন্দেহে কয়েকজনকে আটক করতেও দেখা গেছে। এদিকে 15 আগস্টকে কেন্দ্র করে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সে লক্ষ্যে রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনে শেখ হাসিনার বিচার করতে হবে। নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে এই কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রীদের বিচারের দাবিতে সারা দেশে বিএনপির ডাকা 2 দিনের কর্মসূচির শেষ দিনে নয়াপল্টনের কার্যালয়ের সামনে এই অবস্থান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের দম্ভ আর স্বৈরশাসনের পতন হয়েছে। এখন তাকে হত্যা, গুম আর দুর্নীতির জন্য বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি নেতারা বলেন, যেসব সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হাসিনা সরকারের দুর্নীতি দুঃশাসনের সাথে জড়িত তাদেরও বিচার করতে হবে। নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে গণতান্ত্রিক আন্দোলনে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটতে না দিয়ে শান্ত থাকার আহ্বান জানান নেতারা। মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় না, আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, নিজের দল সুসংগঠিত রাখবেন, সুন্দর রাখবেন, সুশৃঙ্খল রাখবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কাকরাইল এলাকায় পুলিশের গুলিতে প্রাণ দেয়া রিকশা চালক কালামের পরিবারের সদস্যদের দেখতে যান বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
রাজধানীর পল্টনে এক রিকশা চালককে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকেলে 3 আসামিকে আদালতে নেওয়া হলে উভয় পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। রিপোর্ট করছেন কাইকোবাদ মাহমুদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 19 জুলাই পল্টন এলাকায় পুলিশ আন্দোলনকারী সংঘর্ষকালে গুলিতে নিহত হন এক রিকশা চালক। পরদিন পল্টন থানায় দায়ের করা হয় হত্যা মামলা। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। পুলিশের কড়া পাহারায় তাদেরকে সিএমএম আদালতে নেওয়া হয়। এ সময় উপস্থিত জনতা ও আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের সর্বোচ্চ সাজা দাবি করে নানা স্লোগান দেয়া হয়। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত উভয় পক্ষের শুনানি শেষে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদী পক্ষের আইনজীবী ওমর ফারুকি জানান, ছাত্র জনতার আন্দোলন দমনের পেছনে এই 3 আসামি জড়িত ছিলেন। সামাজিক যোগাযোগ বন্ধ করে দিয়ে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই জন আসামিগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। যে সরকারের উচ্চ পদস্থ যারা ছিল তারা কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এই নির্দেশের সঙ্গে জড়িত, সেই জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে 3 আসামিকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। কাইকোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অনুপস্থিত থাকা মেয়র কাউন্সিলরদের কারণে কেউ যেন ভুক্তভোগী না হন সেজন্য সাময়িকভাবে বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে এবং সামনের দিনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এছাড়া ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তি বাতিল করা হয়েছে এবং তাকে ঘিরে দুর্নীতির যে চক্র গড়ে উঠেছিল তাদের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। দুর্নীতি বন্ধে আইন অনুযায়ী কাজ করা হবে বলেও জানান হাসান আরিফ। যে আইনে তারা ইলেক্টেড হয়েছে সেই আইনের তাদের অনুপস্থিতির ব্যাপারে কি পদক্ষেপ আছে নেওয়া যায় সেগুলো আমরা বিবেচনা করে দেখছি। সিইওদেরকে দায়িত্ব দিয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে রেসপেক্টিভ অফিসার্স যারা এই দায়িত্বগুলো পালন করবে, এটাই একটা চলমান প্রক্রিয়া হবে তা না, এটা সাময়িক। মেয়াদ নিয়ে আমার মনে হয় এটা আলোচনার সময় না, সারা জাতির উপরে নির্ভর করছে, আমার একক ইচ্ছার উপরে না। আমার অসুবিধা হলে আমি আই ক্যান রিজাইন অ্যান্ড গো। বিগত 15 বছরের যে 3টে নির্বাচন হলো, লুফলগুলো কোথায় ছিল? 3টে নির্বাচনে ফাঁক ফোকরটা কোথায় ছিল? যে ফাঁক ফোকর দিয়ে একেবারে একটা হাতি ঢুকে গেল। তো ওইগুলো আমাদেরকে রিভিউ করে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে উন্নয়ন সহযোগী এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। এক বিবৃতিতে ব্যাংকটি বলেছে, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে তাদের চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে। সামনের দিনে বাংলাদেশের জনগণের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা দিয়ে যাবে তারা। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাতের উন্নয়ন সম্প্রসারিত করা বাংলাদেশে তাদের দ্বিতীয় লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।